ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও লেকচার অফ বার্নেস্ট লার্নিং। আজকে আমরা ইকোলজির একটা নতুন টপিক নিয়ে এখানে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ক্লাসে পপুলেশন নিয়ে আলোচনা করেছি। আজকে এই পপুলেশনের বিভিন্ন অ্যাট্রিবিউটসগুলো নিয়ে আমরা আলোচনা করব। পপুলেশনের অ্যাট্রিবিউট বলতে পপুলেশন ডেনসিটির যে বিভিন্ন রকমের এফেক্ট থাকে, ডেনসিটি বেড়ে গেলে কী হবে, কমে গেলে কী হবে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বায়োটিক ইন্টারঅ্যাকশন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োটিক ইন্টারঅ্যাকশন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে বায়োটিক মানে হচ্ছে স্পিসিস ইন্টারঅ্যাকশন। স্পিসিস ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? তাহলে আজকে আমরা বায়োটিক ইন্টারঅ্যাকশন নিয়ে আলোচনা করব। কোনো একটা জায়গায় বা কোনো একটা ইকোলজিক্যাল ফিল্ড যখন আমরা দেখি, সেই ইকোলজিক্যাল ফিল্ডে দু রকমের দু রকমের কম্পোনেন্ট থাকে। এই দু রকমের কম্পোনেন্ট কী কী? তাহলে আমরা যদি একটা ইকোলজিক্যাল ফিল্ড বলে হেডিং করি, তাহলে যে কোনো ইকোলজিক্যাল ফিল্ডে আমরা দু রকমের অর্গানিজম দেখি বা দু রকমের কম্পোনেন্ট দেখি। একটা কম্পোনেন্টকে আমরা বলি বায়োটিক, আরেকটা কম্পোনেন্টকে আমরা বলি আবায়োটিক। বায়োটিক কম্পোনেন্ট এবং আবায়োটিক কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশন স্টাডিটাই হলো ইকোলজি। আর বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যে ইন্টারনাল কম্পিটিশন, অর্থাৎ ইন্টারঅ্যাকশন এমন the biotic components called biotic interaction। তাহলে ইকোলজিক্যাল ফিল্ডে আমরা দু রকমের ইন্টারঅ্যাকশন দেখি। একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে যেখানে বায়োটিক এবং আবায়োটিক দুটো কম্পোনেন্ট ইন্টারঅ্যাকশন করছে। তাহলে এই বায়োটিক এবং আবায়োটিক এবং বায়োটিক এই দুটো হচ্ছে কি, দুটো ইকোলজিক্যাল ফিল্ডে দুটো কম্পোনেন্ট, দুটো ইম্পর্টেন্ট এবং দুটো ইনসেপারেবল কম্পোনেন্ট। কেন ইনসেপারেবল বলছি না, বায়োটিক আবায়োটিকের উপরে নির্ভর করে, আবার আবায়োটিক কম্পোনেন্ট বায়োটিক কম্পোনেন্টের উপরে খানিকটা নির্ভর করে ফর কন্ট্রোলিং পারপাস। তাহলে এই দুটো কম্পোনেন্টের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটাকে আমরা বলছি ইকোলজি। আবার এই দুটো কম্পোনেন্টের মধ্যে, আবার বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যে নিজস্ব ইন্টারঅ্যাকশন, সেইটাকে আমরা বলছি বায়োটিক ইন্টারঅ্যাকশন। এই বায়োটিক ইন্টারঅ্যাকশনের ফলে কি হয় না, বায়োটিক ইন্টারঅ্যাকশন কেন দরকার পড়ে বায়োটিক ইন্টারঅ্যাকশনে না, বায়োটিক ইন্টারঅ্যাকশনের ফলে আমরা দেখি যে পপুলেশন ডেনসিটি যেটা থাকে, এটা কন্ট্রোল হয়। কিরকম ভাবে কন্ট্রোল হয় না, ন্যাচারালি। বায়োটিক ইন্টারঅ্যাকশনটা ন্যাচারালি কন্ট্রোল হয়। তাহলে পপুলেশন কন্ট্রোলিং ডিভাইস বা পপুলেশন ডেনসিটি কন্ট্রোলিং ডিভাইস হিসেবে যেমন আমরা বায়োটিক ইন্টারঅ্যাকশনকে দেখছি, তেমনি আবার পপুলেশন এর এফেক্ট, তার উপর পপুলেশনের এফেক্ট, সেইটাকেও আমরা তার উপরে পপুলেশনের এফেক্ট বা নেচারের উপরে যে পপুলেশনের এফেক্ট, সেটাকেও আমরা বায়োটিক ইন্টারঅ্যাকশন হিসেবে দেখছি। কি করে সেটা আমরা একটু পরে যখন ব্যাখ্যা করব তখন আমরা দেখতে পাবো। তাহলে বায়োটিক ইন্টারঅ্যাকশনের ডেফিনিশন দিতে গেলে আমরা কি বলবো না, বায়োটিক ইন্টারঅ্যাকশন ইজ এ ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য বায়োটিক কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম। কোনো একটা ইকোসিস্টেমের বায়োটিক কম্পোনেন্টগুলোর মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেটাকেই আমরা বলি বায়োটিক ইন্টারঅ্যাকশন। আবার বলছি, দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য বায়োটিক কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম ইজ কল্ড দ্য বায়োটিক ইন্টারঅ্যাকশন।
এখন কোনো একটা ইকোসিস্টেমের বায়োটিক মানে বায়োটিক কম্পোনেন্ট কি কি হতে পারে? কোনো একটা ইকোসিস্টেমের বায়োটিক কম্পোনেন্ট, তার মানে আমরা যদি এখানে লিখি বায়োটিক কম্পোনেন্ট, এটা যদি আমরা লিখি কোনো একটা ইকোসিস্টেমে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রোডিউসার, আরেকটাকে আমরা বলি কনজিউমার। আরেকটা ভাগও থাকে যে ভাগটাকে আমরা বলছি ডিকম্পোজার। তাহলে আমার বায়োটিক কম্পোনেন্ট তিনটি, একটা হচ্ছে প্রোডিউসার, একটা হচ্ছে কনজিউমার, আর একটা হচ্ছে ডিকম্পোজার। এই ডিকম্পোজারের সঙ্গে কনজিউমার আর প্রোডিউসার এই দুটোর একটা ইকুয়াল রিলেশনশিপ আছে। এই দুটোর মধ্যে একটা ইকুয়াল রিলেশনশিপ আছে ডিকম্পোজারের সঙ্গে কনজিউমার এন্ড প্রোডিউসারের। কারণ ডিকম্পোজার ইজ দ্য মেকানিজম of the nature by which nature can extract or nature can withdraw their components from the biotic world. তার মানে কোনো একটা মানে নেচার তার যে আবায়োটিক কম্পোনেন্ট গুলোকে বায়োটিক কম্পোনেন্টের কে তৈরি করার জন্য বা বায়োটিক কম্পোনেন্টের ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, সেই জিনিসটাকে উইথড্র করে নেওয়ার মেকানিজমটার নাম হচ্ছে ডিকম্পোজ। আর যারা এই ডিকম্পোজিশন করে তাদেরকে আমরা বলছি ডিকম্পোজার। তাহলে ডিকম্পোজারের কিন্তু কনজিউমার এবং প্রোডিউসার এই দুটোর সঙ্গে একটা ইকুয়াল রিলেশনশিপ রয়েছে। এই রিলেশনশিপের মধ্যে মানে এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু একটা স্টেবল ইন্টারঅ্যাকশন। তার মানে ডিকম্পোজারের সঙ্গে আদার কম্পোনেন্টের যে ইন্টারঅ্যাকশন সেটাকে আমরা স্টেবল ইন্টারঅ্যাকশন বলি। কারণ কি না, প্রোডিউসারেরও যেমন মৃত্যু আছে, কনজিউমারেরও মৃত্যু আছে। সো আফটার ডেথ প্রোডিউসার ইজ অলসো ডিকম্পোজড বাই ডিকম্পোজার, consumer is also decomposed by decomposer. Even when the decomposer are died, they are also decomposed by some other decomposer. So we are not considering decomposer in the biotic interaction. আমরা ডিকম্পোজারকে বায়োটিক ইন্টারঅ্যাকশনের মধ্যে সেই হিসেবে আলোচনা করছি না, কারণ এটা হচ্ছে একটা ডিভাইস, এটা হচ্ছে একটা মোড, যে মোডে নেচার যে কম্পোনেন্ট ইনঅর্গানিক বা আবায়োটিক কম্পোনেন্টগুলো দিয়েছিল ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রোডিউসার অ্যান্ড কনজিউমার, সেটাকে সে উইথড্র করে নেয় ফর মেনটেনিং দ্য ব্যালেন্স। এই ব্যালেন্স মেনটেন করাটা কিন্তু খুব দরকার। সো বায়োটিক কম্পোনেন্টের ইন্টারঅ্যাকশন বলতে আমরা প্রিন্সিপালি যেটাকে বুঝবো, দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন প্রোডিউসার অ্যান্ড কনজিউমার। প্রোডিউসার এবং কনজিউমারের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা দুটো প্রোডিউসারের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা দুটো কনজিউমারের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, এইগুলোকে আমরা বায়োটিক ইন্টারঅ্যাকশনের মধ্যে ফেলব। তাহলে বায়োটিক ইন্টারঅ্যাকশন বলতে আমরা কাদেরকে কোন ইন্টারঅ্যাকশনটা বুঝবো? দ্য বায়োটিক ইন্টারঅ্যাকশন মিনস দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য প্রোডিউসার অ্যান্ড কনজিউমার, উইদিন দ্য প্রোডিউসার অ্যান্ড উইদিন দ্য কনজিউমার। প্রোডিউসার এবং কনজিউমারের মধ্যে ইন্টারঅ্যাকশন এবং প্রোডিউসারের মধ্যে ইন্টারঅ্যাকশন, কনজিউমারের মধ্যে ইন্টারঅ্যাকশন, এটাকেই আমরা এই বায়োটিক কম্পোনেন্টের মধ্যে বায়োটিক ইন্টারঅ্যাকশনের মধ্যে রাখবো। ওকে, নেক্সট, কোনো একটা পপুলেশন তার একটা নির্দিষ্ট গ্রোথ আছে, এটা আমরা জেনেছি, এবং তার একটা নির্দিষ্ট ডেনসিটি, এটাও আমরা জেনেছি। তাহলে ইচ পপুলেশন হ্যাভ এ গ্রোথ অ্যান্ড হ্যাভ এ ডেনসিটি, এটা আমরা জেনেছি। তাহলে এই পপুলেশনের যখন, তার মানে এই পপুলেশনের যে গ্রোথ আর ডেনসিটি রয়েছে, এই দুটোর একটা কন্ট্রোলিং ডিভাইস আছে যেটা গ্রোথটা এবং ডেনসিটিটা কন্ট্রোল করে। তাহলে আমরা বলতে পারি যে পপুলেশন কন্ট্রোলিং প্রসেস, এটা দু রকমের হতে পারে। একটা আমরা বলতে পারি ডেনসিটি ডিপেন্ডেন্ট প্রসেস বা ফ্যাক্টর, একটাকে আমরা বলতে পারি ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বা প্রসেস,
আরেকটাকে আমরা বলতে পারি ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। তার মানে আমরা পপুলেশনের যে কন্ট্রোলিং ডিভাইস, এই কন্ট্রোলিং প্রসেসটাকে দুরকম ভাবে ভাগ করি। একটা প্রসেস এই ডেনসিটির উপরে ডিপেন্ড করে, আরেকটা প্রসেস ডেনসিটির উপরে ডিপেন্ড করে। যেটা ডেনসিটির উপরে ডিপেন্ড করে না সেটা প্রত্যেক বছর সাইমালটেনিয়াস সাইকেলে হতে পারে, অর্থাৎ এবছর হলো, পরের বছর হলো, তারপরের বছর হলো, তারপরের বছর হলো, বা একই বছর পরপর 2-3 বার হতে পারে। এগুলো কিন্তু কখনোই পপুলেশনের ডেনসিটির উপর নির্ভর করে হয় না। কারণ আমি যখনই এটাই বলবো তখনই তোমাদের মনে প্রশ্ন আসবে যে কোনো একটা পপুলেটেড এরিয়ার মধ্যে যদি এই ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর যদি বছরে 3 বার বা 4 বার কাজ করে, তাহলে তো ওখানকার ডেনসিটি অটোমেটিক্যালি বা ডাইভার্সিটি অটোমেটিক্যালি কমে যায়। তাহলে এই ডেনসিটি বা ডাইভার্সিটি যদি কমে যায়, তাহলে এক সময় দেখা যাবে যে জায়গাটা ওভার পপুলেটেড ছিল বা ওভার গ্রোথ ছিল বা পপুলেটেড ছিল, সেই জায়গার পপুলেশনটা একদম কমে গেছে বা পপুলেশনটা খুব থ্রেটেন জায়গায় চলে গেছে বা ডেন্স জায়গায় চলে গেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার উপরে নির্ভর করে আমরা পপুলেশনের এই ডেনসিটির পার্টটাকে আরেকটা করেছি, যেটাকে আমরা ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কিরকম? যেখানে ডেনসিটির উপরে ডিপেন্ড করে এই পপুলেশন কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো চলবে। তাহলে আমাদের এই দুটোকে জানতে গেলে দুরকম জিনিস লাগবে। একটাকে আমরা বলছি যে এই পপুলেশন কিসের পপুলেশন? না, অবভিয়াসলি বায়োটিক পপুলেশন, বায়োটিক কম্পোনেন্টের পপুলেশন। তাহলে এই পপুলেশনের গ্রোথ মানে এই বায়োটিক কম্পোনেন্টের গ্রোথ হবে, তার একটা ডেনসিটি থাকবে। আমি ধরে নিলাম যদি ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হয়, তাহলে সেটা এই বায়োটিক কম্পোনেন্টগুলোর মধ্যেই ফ্যাক্টরটা থাকবে। তার মানে কোনো একটা জায়গায় দেখলাম প্রচুর পরিমাণে গাছের পপুলেশন বেড়ে গেছে, তাহলে গাছের যখনই যে মুহূর্তে পপুলেশন বেড়ে যাবে বা ঘাসের পপুলেশন বেড়ে গেছে, যে মুহূর্তে ঘাসের পপুলেশন বা ঘাসের ডেনসিটি বেড়ে যাবে, পপুলেশন ডেনসিটি বেড়ে যাবে, সেই মুহূর্তে গ্রেজিং অ্যানিমেলেরও একটা অ্যাডভেন্ট বা গ্রেজিং অ্যানিমেলেরও একটা ডেনসিটি বা পপুলেশন ডেনসিটি বাড়তে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে ডেনসিটি ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরটা থাকবে, সেই ফ্যাক্টরটার আরেকটা নাম হচ্ছে বায়োটিক ইন্টারঅ্যাকশন। কেন? বায়োটিক ইন্টারঅ্যাকশনের ফলে কিন্তু আমরা দেখব এই পপুলেশনটা কন্ট্রোলের মধ্যে থাকে, যে কোনো দুটো স্পিসিস, অর্থাৎ এক্স আর যদি ওয়াই, এই দুটোর মধ্যে যদি আমি ইন্টারঅ্যাকশন দেখি, তাহলে আমি দেখব এক্স এবং ওয়াই এই দুটোর যে পপুলেশন সেটাই কন্ট্রোল হচ্ছে। তাহলে বায়োটিক ইন্টারঅ্যাকশনের ফলে কি হয়, যে দুটো ইন্টারঅ্যাকশন স্পিসিস, আমি বলে দিই, দ্য কম্পোনেন্ট or species which shows the interaction known as interacting species। তাহলে যে দুটো স্পিসিস বা যে দুটো কম্পোনেন্ট এই ইন্টারঅ্যাকশনের মধ্যে ইন্টারঅ্যাকশনটাকে শো করে, তাদেরকে আমরা ইন্টারঅ্যাক্টিং স্পিসিস বলি। সো এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ইন্টারঅ্যাক্টিং স্পিসিস। তাহলে দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিসেরই কিন্তু পপুলেশন ডেনসিটিটা কন্ট্রোল হবে বাই দিস মেথড। তার মানে যদি এক্স এর পপুলেশন বেড়ে যায়, সাইমালটেনিয়াসলি ওয়াই এর পপুলেশন বাড়বে। যদি এক্স এর পপুলেশন কমে যায়, তাহলে সাইমালটেনিয়াসলি ওয়াই এর পপুলেশনও কমে যাবে। এই যে একটা ইকুয়ালিটি মেনটেন করা, এটাকে আমরা ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর বলে থাকি। তাহলে ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর তখনই হবে যখনই এক্স বা ওয়াই এই দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিসের মধ্যে কোনো একটা স্পিসিসের পরিমাণের ডেনসিটি বেড়ে যাবে বা কমে যাবে, তার উপরে
নির্ভর করে তার ওইটার সঙ্গে মানে এক্স এর সঙ্গে যারা যারা ইন্টারঅ্যাক্টিং করছে, হতে পারে যে এক্স এর সঙ্গে ওয়াই ও ইন্টারঅ্যাক্ট করছে, এও এখানে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে এর পপুলেশন এর যে পরিমাণটা সেটাও কন্ট্রোল হবে। তাহলে এখানে এক্স এর উপরে নির্ভর করছে ওয়াই এবং এর কন্ট্রোল ডেনসিটি। তার মানে এক্স এর ডেনসিটি বেশি হলে ওয়াই এবং এর উপরে এফেক্ট হবে, এর ডেনসিটি বেশি হলে এক্স এবং ওয়াই এর উপরে এফেক্ট হবে, ওয়াই এর ডেনসিটি বেশি হলে এক্স এবং এর উপরে এফেক্ট হবে, এন্ড ভাইস ভার্সা। এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু টোটালি ডেনসিটির উপরে ডিপেন্ড করে। কিন্তু এরকম অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলো ডেনসিটির উপরে ডিপেন্ড করে না। যেমন সত্য একটা ফ্যাক্টর কাজ করছে যেটাকে আমরা বলছি ফ্লাড। 2 নম্বর হচ্ছে কি ভলক্যানিক ইরাপশন। 3 নম্বর বলছি ফরেস্ট ফায়ার। 4 নম্বর হচ্ছে প্রলং ড্রট মানে অনেকদিন ধরে যদি কোনো একটা নির্দিষ্ট এলাকাতে খরা চলতে থাকে তাহলে তাকে আমরা প্রলং ড্রট বলি। আরেকটা হচ্ছে কি 5 নম্বর অ্যাসিড রেন। এর মধ্যে এই 5টা ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের মধ্যে ফ্লাড এবং ফরেস্ট ফায়ার এই দুটো খুব কমন। দিস আর দ্য কমন ম্যাটার্স অফ পপুলেশন কন্ট্রোলিং। এটা দুটো খুব কমন, মানে বছরের মধ্যে 2বার ফ্লাড বা 3বার আগুন লাগা এরকম হতেই পারে। ভলক্যানিক ইরাপশন বা প্রলং ডট বা অ্যাসিড রেন, বা আমরা যদি বলতে পারি যে এখানে ধরে নাও এখানে আমি আরেকটাও ঢুকিয়ে দিতে পারি যেটাকে আমরা বলছি আর্থকোয়েক। এই আর্থকোয়েকের ক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু খুব একটা রেগুলার নয়, কিন্তু ফ্লাড এবং ফরেস্ট ফায়ার এই দুটো খুব রেগুলার ফেনোমেনা, যেটা কোনো একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল হ্যাবিট্যাটে ভলিউম এবং ডেনসিটিটাকে কন্ট্রোল করে, এবং সেটা বছরের মধ্যে 2-3 বার হয়। যদি কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা কোনো একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল হ্যাবিট্যাটে আমরা রেগুলার বেসিসে ফ্লাড হতে দেখি, তাহলে দেখব সেখান থেকে নতুন কিছু স্পিসিস ইন্ট্রোডিউসড হতে পারে, আবার কিছু মানে নর্মাল স্পিসিস এক্সটিংক্ট করতে পারে। তাহলে ফ্লাড, ভলক্যানিক ইরাপশন, ফরেস্ট ফায়ার, prolonged drought, acid rain, earthquake, they are responsible for induction বা introduction of new species, and at the same time they are responsible for extinction of the ruling species. কোন একটা রুলিং স্পিসিসের এক্সটিংশন অথবা কোন একটা আননোন স্পিসিসের ইন্ট্রোডাকশন দুটোই করতে পারে। মোট কথা এই দুটো কখনোই ডেনসিটির উপরে ডিপেন্ড করবে না। ফলে these two factors are density independent factors and they are controlling the population. এই যে সাইকেলটা ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের যে সাইকেলটা, এই সাইকেলটা 1 বছরের মধ্যে 1 থেকে 2 বার পার ইয়ার আসতে পারে। কিন্তু ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা কখন হবে, দ্যাট কুড নট বি ক্যালকুলেটেড বা সামটাইম ক্যান বি ক্যালকুলেটেড। এটাকে কখনো কখনো আমরা ক্যালকুলেট করতে পারি, কখনো কখনো আমরা ক্যালকুলেট করতে পারি না। অনেক সময় দেখা যায় যে এই বায়োটিক ইন্টারঅ্যাকশন আর ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর ফর পপুলেশন কন্ট্রোল এই দুটো সাইমালটেনিয়াসলি একসঙ্গে হতে থাকে। যেমন কোনো একটা জায়গায় যদি প্রলং ড্রট হয়, তাহলে দেখা যায় এই বায়োলজিক্যাল স্পেসিমেনগুলো বা বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যারা মুভ করতে পারছে, মানে অ্যানিমালসরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যায় ফর দেয়ার শেল্টার অ্যান্ড ফুড, এটাকে আমরা মাইগ্রেশন বলি। সো মাইগ্রেশন ইজ ওয়ান অফ দ্য পপুলেশন ডেনসিটি কন্ট্রোলিং মেকানিজম। এটা আমরা যখন পপুলেশন পড়েছিলাম তখন এই জিনিসটা দেখেছি, ঠিক আছে? তাহলে বায়োটিক ইন্টারঅ্যাকশনকে আমরা দুভাগে, আমরা পপুলেশনকে আমরা দুরকমভাবে দেখলাম, দুটো কন্ট্রোলিং। একটা হচ্ছে ডেনসিটি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের মধ্যে আমরা বায়োটিক ইন্টারঅ্যাকশনটাকে আনছি, ঠিক আছে? এবার এই যে বায়োটিক
ইন্টারঅ্যাকশন আমরা নিয়ে এলাম, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্ল্যান্ট ইন্টারঅ্যাকশন, আরেকটা হচ্ছে অ্যানিমাল ইন্টারঅ্যাকশন, আরেকটাকে আমরা বলতে পারি বোথ। বোথ মানে যেখানে ইন্টারঅ্যাকশন বিটুইন অ্যানিমাল এন্ড প্ল্যান্ট টেক প্লেস। তাহলে শুধু অ্যানিমালদের মধ্যে ইন্টারঅ্যাকশন হতে পারে, শুধু প্ল্যান্টদের মধ্যে ইন্টারঅ্যাকশন হতে পারে, অ্যানিমাল আর প্ল্যান্ট উভয়ের মধ্যে ইন্টারঅ্যাকশন হতে পারে। তাহলে বায়োটিক কম্পোনেন্টের মধ্যে বায়োটিক ইন্টারঅ্যাকশন আমরা দেখলাম, সেই বায়োটিক ইন্টারঅ্যাকশন দু রকম হতে পারে। বায়োটিক কম্পোনেন্ট ইন্টারঅ্যাকশন এটা দু রকম হতে পারে, তিন রকম হতে পারে। এক নম্বর হচ্ছে প্ল্যান্ট ইন্টারঅ্যাকশন, দুই হচ্ছে অ্যানিমাল ইন্টারঅ্যাকশন, তিন হচ্ছে both animal and plant interaction. ঠিক আছে? So overall this interaction is called biotic interaction. Next, biotic interaction কে আমরা দুভাগে ভাগ করতে পারি। বায়োটিক ইন্টারঅ্যাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি পজিটিভ ইন্টারঅ্যাকশন, আরেকটাকে আমরা বলি নেগেটিভ ইন্টারঅ্যাকশন। পজিটিভ ইন্টারঅ্যাকশনের মধ্যে কারা পড়ে? যেখানে বোথ দ্য ইন্টারঅ্যাক্টিং স্পিসিস or components are benefited। যেখানে যে দুটো স্পিসিস বা যে দুটো কম্পোনেন্ট ইন্টারঅ্যাকশন করছেন, কম্পোনেন্ট মানে অবভিয়াসলি বায়োটিক কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট মানে এটা লিখেই দিতে পারি বায়োটিক কম্পোনেন্টস, যে দুটো বায়োটিক কম্পোনেন্ট ইন্টারঅ্যাকশন করছে সেই ইন্টারঅ্যাক্টিং কম্পোনেন্ট দুজনেই কিন্তু বেনিফিটেড হবে। অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই যদি আমি ধরি এখানে, তাহলে এক্স ইন্টু যদি আমরা ওয়াই ধরি, তাহলে এক্স অ্যান্ড ওয়াই একে অপরকে বেনিফিট করবে। এটাকে আমরা বলছি পজিটিভ ইন্টারঅ্যাকশন, এটাকে আমরা বলছি পজিটিভ ইন্টারঅ্যাকশন। আবার ঠিক উল্টোটা হবে যখন ওয়ান অফ দ্য কম্পোনেন্ট facing life threat from the other component known as negative interaction। যখন একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্ট থেকে লাইফ থ্রেট পায়, অর্থাৎ একজনের লাইফ অন্যজনের ইন্টারঅ্যাকশনের জন্য বিপন্ন হয়, তখন সেই ইন্টারঅ্যাকশনকে আমরা নেগেটিভ ইন্টারঅ্যাকশন বলি। তখন দেখা যায় যে এক্স ইন্টু ওয়াই, এখানে আয়দার এক্স থাকবে অর ওয়াই থাকবে। এখানে যেমন এক্স অ্যান্ড ওয়াই দুটোই থাকছে, এক্স অ্যান্ড ওয়াই যখন এখানে দুটোই থাকছে, এখানে আয়দার এক্স থাকবে বা ওয়াই থাকবে। তাহলে যখন তার মানে এখানে কি দুটো যে মানে দুটো যে ইন্টারঅ্যাক্টিং স্পিসিস থাকছে, সেই দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিসের মধ্যে তাহলে একজন উইক হবে একজন স্ট্রং হবে। তাহলে ইন বিটুইন টু ইন্টারঅ্যাক্টিং স্পিসিস বা কম্পোনেন্ট, কোথাকার না উইদিন এ পপুলেশন, তাহলে ইন বিটুইন টু ইন্টারঅ্যাক্টিং স্পিসিস অর কম্পোনেন্ট উইদিন এ পপুলেশন মে বি স্ট্রং and other one is weak. Car respect weak, other one is weak in
রেসপেক্ট টু দ্য ফার্স্ট ওয়ান। প্রথম জনের রেসপেক্টে সেকেন্ড জন উইক। তাহলে আমরা বায়োটিক ইন্টারাকশনকে দুভাগে ভাগ করলাম। একটাকে আমি বলছি পজিটিভ ইন্টারাকশন, যেখানে দুজনেই বেনিফিটেড হবে। তাহলে এখানে যখন দুজনেই বেনিফিটেড হচ্ছে, তখন এখানে আমরা বলতে পারি যে বোথ কম্পোনেন্ট হ্যাভ সেম এফিসিয়েন্সি or সেম ল্যাকুন। দুটো যে ইন্টারঅ্যাক্টিং স্পিসিস রয়েছে তাদের আইদার হ্যাভ দে সেম এফিসিয়েন্সি, তাদের একই এফিসিয়েন্সি রয়েছে অথবা একই ল্যাকুনা রয়েছে, সেজন্য কেউই কাউকে হার্ম করতে পারছে না, দুজনেই ইকুয়াল বা সমতা বিধান করে রয়েছে। কিন্তু যখন আমি নেগেটিভ ইন্টারাকশন দেখব, সেই নেগেটিভ ইন্টারাকশানে আমি দেখব যে আইদার অফ দ্য ইন্টারঅ্যাক্টিং কম্পোনেন্ট অর অর্গানিজম ক্যান সার্ভাইভ। তার মানে কি, যে দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিস বা কম্পোনেন্টকে আমি দেখছি যে যারা এই মানে একটা পপুলেশনের মধ্যে যাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে, তাদের মধ্যে একজন স্ট্রং এবং আরেকজন তার রেসপেক্টে উইক হবে। যে স্ট্রং হবে তার রেসপেক্টে উইক হবে, আর যে স্ট্রং হবে সেও সেকেন্ডের রেসপেক্টে স্ট্রং হবে। তার মানে এখানে আমরা একজন স্ট্রং, তার মানে আমরা কি বলতে পারছি না, এই ক্ষেত্রে আমরা স্ট্রং অ্যান্ড উইকের মধ্যে একটা কম্পিটিশন দেখতে পাচ্ছি বা ইন্টারাকশন দেখতে পাচ্ছি। আমি একটা ইন্টারাকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এই যে নেগেটিভ ইন্টারাকশান, এই নেগেটিভ ইন্টারাকশানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি প্রিডেশন, আর আরেকটাকে আমরা বলি কম্পিটিশন। একটাকে আমরা বলি প্রিডেশন, একটাকে বলি আমরা কম্পিটিশন। আর যেটা পজিটিভ ইন্টারাকশান, এই পজিটিভ ইন্টারাকশানের মধ্যে ভাগটাকে আমরা বলি সিম্বায়োসিস। এটা হচ্ছে সিম্বায়োসিস। এখানে প্রিডেশন আসতে পারে, কম্পিটিশন আসতে পারে, অর্থাৎ এখানে শিকারি শিকার সম্পর্ক আসতে পারে, অথবা দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিসের মধ্যে কম্পিটিশন আসতে পারে। দেখো, যদি দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিস কম্পিটিশনের মধ্যে অবতীর্ণ হয়, তাহলে যে কোনো একটা স্পিসিস সার্ভাইভ করবে এবং অপর স্পিসিসটা এক্সটিংক্ট করে যাবে। আর প্রিডেশন যদি হয়, তাহলে একটা স্পিসিস মারা পড়বে, আরেকটা স্পিসিস তাকে খেয়ে জীবন ধারণ করবে। তার মানে যে কোনো একজন স্ট্রং আর যে কোনো একজন উইক হলো। কম্পিটিশানও তাই, যে কম্পিটিশান থেকে বেরিয়ে যাবে সে উইক, আর যে কম্পিটিশানে সাস্টেন করবে সে হচ্ছে স্ট্রং। তাহলে উইক আর স্ট্রংয়ের মধ্যে একটা কম্পিটিশান আছে। এবার এই যে দুটো পার্ট আমরা দেখলাম, প্রিডেশন অ্যান্ড কম্পিটিশান, এই দুটোর আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন দেখি। আমরা সেই ভ্যারিয়েশনগুলো এখন আলোচনা করব, যে আমরা প্রিডেশনের কী কী ভ্যারিয়েশন দেখি, কম্পিটিশনের আমরা কী কী ভ্যারিয়েশন দেখি, এবং সেই ভ্যারিয়েশনটা ওভারঅল বায়োটিক ফ্যাক্টরগুলোর উপরে কীরকম করে কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার এই নেগেটিভ ইন্টারাকশনটা দিয়ে দুটো অর্গানিজম যখন কম্পিটিশনের মধ্যে যায়, এই অর্গানিজম দুটোর যদি স্ট্যাটাস একই ধরনের না হয়, তাহলে দুটো অর্গানিজমের মধ্যে একটা অর্গানিজম স্ট্রং এবং একটা অর্গানিজম উইক হয়। তখন তাদের মধ্যে যে ইন্টারাকশন কাজ করে, সেই ইন্টারাকশনটায় আমরা দেখতে পাই যেটা উইক কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা সেই কম্পিটিশন থেকে বা ইন্টারাকশন থেকে বাইরে হয়ে যায়, আর যে স্ট্রং কম্পোনেন্ট সে এই ইন্টারাকশনটার মধ্যে ডমিনেট করে। তাহলে আমরা নেগেটিভ ইন্টারাকশনের ক্ষেত্রে দেখছি নেগেটিভ ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা দুটো কম্পোনেন্ট পাচ্ছি। ফার্স্ট কম্পোনেন্ট
ফার্স্ট যে কম্পোনেন্টটা থাকবে সেই এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক ফিচার কি না, এনি ওয়ান অফ দেম আর স্ট্রং অ্যান্ড আদার উইক। এই দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রং হবে এবং আরেকটা উইক হবে। এই স্ট্রং এবং উইকের যে কম্পিটিশান, এই কম্পিটিশানে আমরা দেখতে পাবো the stronger one will dominate in the interaction and the weak one কি হবে না, weak one lost the interaction and eradicated মানে এটাকে বাংলায় বলছে উচ্ছেদ করা। এই ইরাডিকেশন মানে কিন্তু ইট হতে পারে, খেয়ে ফেললো, এটাও হতে পারে, এটাও কিন্তু কাইন্ড অফ ইরাডিকেশন। ইরাডিকেশন কোথা থেকে? ইরাডিকেশন ফ্রম হোয়ার? ইরাডিকেশন ফ্রম দ্য হ্যাবিটেট। যে পার্টিকুলার হ্যাবিটেটের মধ্যে এই কম্পিটিশনটা হচ্ছে, সেই পার্টিকুলার হ্যাবিটেট থেকে ইরাডিকেশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টের মধ্যে আমরা দু রকমের ইন্টারাকশন দেখতে পাই। একটাকে আমরা বলছি প্রিডেশন, আর সেকেন্ডটাকে আমরা বলছি কম্পিটিশন। একটাকে বলছি আমরা প্রিডেশন, একটাকে আমরা বলছি কম্পিটিশন। প্রিডেশন বলতে কি বুঝবো না, প্রিডেশন হচ্ছে, আমরা যদি প্রিডেশন দেখি, এটা হচ্ছে দ্য বায়োলজিক্যাল প্রসেস বা বায়োলজিক্যাল ইন্টারাকশন where two component bracket biotic are interacting with each other. তাহলে in biological interaction where two component, biotic component are interacting with each other, and as a result the stronger one kill the weaker for food. তাহলে the biological interaction where two component মানে biotic component are interacting with each other, and as a result the stronger one kill the weak for food. তাহলে খাদ্যের জন্য যেখানে দুটো অর্গানিজম, দুটো অসম শক্তির অর্গানিজম একে অপরের সঙ্গে ইন্টারাক্টিং করবে, এবং এই ইন্টারাকশনের ফলে যে স্ট্রং থাকবে সে উইককে মেরে ফেলবে ফুডের পারপাসের জন্য। এটাকে আমরা বলছি প্রিডেশন। এখানে যে স্ট্রং তাকে আমি বলছি প্রিডেটার, আর যে উইক তাকে আমি বলছি প্রে। প্রিডেটার মানে শিকারী, আর প্রে হচ্ছে শিকার। তাহলে প্রিডেশন মানে কি? তাহলে প্রিডেশনটাকে যদি আমি শর্টে লিখতে চাই তাহলে কি লিখবো না, প্রিডেশন ইজ দ্য
বায়োলজিক্যাল interaction between predator and prey. তাহলে what is predation? না, predation is a biological interaction between predator and prey. predator এবং prey এর মধ্যে যে বায়োলজিক্যাল ইন্টারাকশন তাকেই আমরা বলছি predation। ঠিক আছে, তাহলে predation আর কম্পিটিশন এই দুটো আমরা দেখলাম নেগেটিভ ইন্টারাকশনের মধ্যে পড়ে। আমরা এবার প্রিডেশনটাকে নিয়ে একটু ভাগ করব, দেখব যে প্রিডেশন যে বায়োলজিক্যাল ইন্টারাকশনটা দেখলাম সেটা কি করে একটা পপুলেশনকে এফেক্ট করে বা প্রিডেশনের কি কি ভাগ আছে। একটা প্রিডেটার সবসময় তার প্রেকে শিকার করতে মানে প্রেকে কিল করতে চায়, কিন্তু প্রেও নিজের মধ্যে কিছু এমন মেকানিজম করে যার জন্য সে প্রিডেটারকে ফাঁকি দিতে পারে। অর্থাৎ দেয়ার আর সেভারাল এক্সাম্পলস ওয়্যার দ্য প্রে আর মেকিং সাম অ্যারেঞ্জমেন্ট বাই হুইচ দে ক্যান এসকেপ দ্য প্রিডেটার। তারা প্রিডেটারকে ফাঁকি দিতে সক্ষম হয়, অর্থাৎ প্রিডেটারের সামনে দিয়ে ঘোরে কিন্তু প্রিডেটার দেখতে পায় না। ঠিক সেই রকমই প্রিডেটারের মধ্যেও কিন্তু এনভায়রনমেন্ট অনুযায়ী কিছু চেঞ্জেস হয়, যে চেঞ্জগুলো এই প্রিডেটারকে এই প্রেগুলোকে খুব সহজে ধরতে হেল্প করে। ঠিক আছে, নেক্সট। তাহলে এবার আমরা যদি প্রিডেশনে চলে আসি, ফার্স্ট অফ অল আমরা এই প্রিডেশনের ক্যারেক্টার দেখি। ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট ক্যারেক্টার ঠিক থাকবে না, প্রিডেটার অ্যান্ড প্রে রিলেশনশিপ। এখানে প্রিডেটার আর প্রে রিলেশন থাকছে। 2 নম্বর হচ্ছে প্রিডেটার জেনারেলি স্ট্রঙ্গার দেন প্রে। হলো 3 নম্বর ক্যারেক্টার কি হয়, মানে ইন এ পপুলেশন number of predator is always less than the number of prey. আমি এগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার বলছি। সো দিস ইজ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার। আমি অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক ফিচার বা অ্যাডভান্স কোনো ক্যারেক্টারিস্টিক ফিচার নিচ্ছি না, আমি জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার যদি কনসিডার করি তাহলে প্রিডেটার অ্যান্ড প্রে রিলেশনশিপ, এটা প্রিডেশনটা হচ্ছে একটা প্রিডেটার প্রে রিলেশনশিপ। তারপরে আমরা বলছি কি প্রিডেটার জেনারেলি স্ট্রঙ্গার দ্যান দ্য প্রে, তার মানে প্রেটাকে আমরা বলতে পারি ইট ইজ দ্য উইক কম্পোনেন্ট অ্যান্ড প্রিডেটার আর দ্য স্ট্রং কম্পোনেন্ট। একটা কোনো পপুলেশনের মধ্যে সবসময় প্রিডেটারের সংখ্যা প্রের সংখ্যা থেকে কম হয়, তাহলে নাম্বার অফ প্রিডেটার ইজ অলওয়েজ লেস দেন দ্য নাম্বার অফ প্রে। আর ফোর্থ পয়েন্টে আমরা বলতে পারি যে বোথ আর কন্ট্রোল বা কন্ট্রোলিং ইচ আদার, একে অপরকে কন্ট্রোল করে। অর্থাৎ প্রিডেটারকে প্রে কন্ট্রোল করে, প্রিডেটারের যে কিসের কন্ট্রোলিং মানে হোয়াট টাইপ অফ কন্ট্রোল, না এটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল, পপুলেশন ডেনসিটি কন্ট্রোল। এই পপুলেশন ডেনসিটি যে কন্ট্রোলিং ব্যাপারটা আছে এটা আমরা দেখতে পাই প্রিডেটার এবং প্রে উভয় ক্ষেত্রেই কিন্তু কন্ট্রোলিংটা হয়। অর্থাৎ প্রিডেটার ইজ কন্ট্রোলিং দ্য population density of prey and at the same time prey has the power to control the population density of predator। অর্থাৎ প্রিডেটারের পপুলেশন ডেন্সিটিটাও কিন্তু প্রে কন্ট্রোল করতে পারবে। এগুলো হচ্ছে প্রিডেশনের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার। এবার আমরা জেনারেলি 4টে টাইপ অফ প্রিডেশন দেখতে পাই, 4 টাইপস অফ প্রিডেশন। কি কি দেখতে পাই
এই যে 4 টাইপস অফ প্রিডেশন আমরা দেখছি, এই 4 টাইপস অফ প্রিডেশন কি কি? 1 নম্বর হচ্ছে স্টেবল কোএক্সিস্টেন্স। স্টেবল কোএক্সিস্টেন্স 1 নম্বর। 2 নম্বর আমরা কি দেখব? 2 নম্বর হচ্ছে সাইকেলিয়াল ভ্যারিয়েশন। 3 নম্বর আমরা কি দেখব? 3 নম্বর আমরা দেখব ইরাটিক সুইং। 4 নম্বর আমরা কি দেখব? 4 নম্বর আমরা দেখব এক্সটিংশন। সো দিস আর দ্য 4 টাইপস অফ প্রিডেশন। এগুলো হচ্ছে প্রিডেশনের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার। দিস আর দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার অফ প্রিডেশন অ্যান্ড দিস আর দ্য টাইপস। এগুলোকে আমরা বলছি টাইপস। কিসের টাইপ? না এই প্রিডেশনের ডিফারেন্ট টাইপস। There are 4 types of predation. Number 1 stable coexistence, number 2 cyclical variation, number 3 erratic swing, number 4 extinction. এগুলো হচ্ছে আমার প্রিডেশনের টাইপ। এবার এই যে প্রিডেশনের যে আমি 4টে টাইপ দেখলাম, এই 4টে টাইপের উপরে কিছু ফ্যাক্টর থাকে। তার মানে দেয়ার আর ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্রিডেশন। এই প্রিডেশনটাকে এফেক্ট করে কিছু কিছু ফ্যাক্টর আছে। কীরকম ফ্যাক্টর আছে? যেমন একটা হতে পারে, ফার্স্ট অফ অল হতে পারে ক্যারিং ক্যাপাসিটি। 2 নম্বর হতে পারে রিপ্রোডাকশন অফ প্রিডেটর। 3 নম্বর হতে পারে রিপ্রোডাকশন অফ প্রে। তাহলে ক্যারিং ক্যাপাসিটি, রিপ্রোডাকশন অফ দ্য প্রিডেটর, রিপ্রোডাকশন অফ প্রে। তারপরে হতে পারে 4 নম্বর হতে পারে ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রিডেটর। ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রিডেটর। তার মানে এই ফ্যাক্টরগুলো সবসময় আমার এই প্রিডেশনের যে টাইপসগুলোকে সবসময় এফেক্ট করে। সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টরস হুইচ আর এফেক্টিং দ্য টাইপস অফ প্রিডেশন। প্রিডেশনের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার, সেই জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার উপরে বেস করে আমরা প্রিডেশনকে 4টে ভাগে ভাগ করেছি। কিন্তু দেখা যাচ্ছে দেয়ার আর সাম ফ্যাক্টরস হুইচ ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সিং দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য প্রিডেশন। এই ফ্যাক্টরগুলো এই প্রিডেশনের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচারকে ডাইরেক্ট এফেক্ট করছে, যার ফলে আমরা বলতে পারি এগুলো এই ক্যারেক্টারিস্টিক ফিচারকেও এফেক্ট করছে। ঠিক আছে? তাহলে দিস আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রিডেশন। এবার আমরা যদি এই ফ্যাক্টরস অফ প্রিডেশনগুলোকে দেখি, ফার্স্ট হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝবো? না, ক্যারিং ক্যাপাসিটি বলতে আমরা বুঝি যে কোনো একটা পপুলেশনের টোটাল নাম্বার অফ অর্গানিজম ম্যাক্সিমাম প্রেজেন্ট উইদিন দ্য হ্যাবিট্যাট। কোনো একটা হ্যাবিট্যাটে ম্যাক্সিমাম যতগুলো সর্বমোট অর্গানিজম থাকতে পারে তাকে তার ক্যারিং ক্যাপাসিটি বলে। কোনো একটা পপুলেশনের বা কোনো একটা ইকোসিস্টেমের ক্যারিং ক্যাপাসিটি কাকে বলি, বা কোনো একটা হ্যাবিট্যাটের আমরা ক্যারিং ক্যাপাসিটি কাকে বলি? না, ওই হ্যাবিট্যাটে বা ওই ইকোসিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো বায়োটিক কম্পোনেন্ট থাকতে পারে তার টোটাল সামটাকে আমরা বলছি ক্যারিং ক্যাপাসিটি। সেই জন্য বলছি
টোটাল নাম্বার অফ অর্গানিজম ম্যাক্সিমাম প্রেজেন্ট উইদিন এ হ্যাবিট্যাট, এটাকেই আমি বলছি তার ক্যারিং ক্যাপাসিটি। তাহলে ক্যারিং ক্যাপাসিটি কি করে প্রিডেশনে হেল্প করছে? যদি দেখা যায় যে প্রিডেটার এবং প্রে যে কোনো একজনের পরিমাণ ওই ক্যারিং ক্যাপাসিটিকে এক্সিড করে যায়, তখনই কিন্তু আমরা দেখি যে ইকোলজিক্যাল আনস্টেবিলিটি আসে। তার মানে ক্যারিং ক্যাপাসিটি যদি ইনক্রিজ করে যায়, যদি কোনো একটা জায়গার কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের পপুলেশন যদি দেখা যায় ক্যারিং ক্যাপাসিটিকে ওই এলাকার ক্যারিং ক্যাপাসিটিকে এক্সিড করে যাচ্ছে, তখনই আমরা ধরে নিতে পারি যে ওই পপুলেশনের বা ওই ইকোলজির একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আবার প্রিডেটরের নাম্বারটা বাড়তে পারে। তাহলে যদি ক্যারিং ক্যাপাসিটি বেশি হয়ে যায়, তাহলে দুজন স্টেবল কোএক্সিস্টেন্স করবে না, কোনো ইরেটিক সুইং হবে না বা এক্সটিংশনও হবে না। কিন্তু কি দেখা যাবে, ক্যারিং ক্যাপাসিটির মধ্যে থাকলেই কিন্তু আমরা এই টাইপগুলো দেখতে পাবো। যে মুহূর্তে আমরা দেখছি ক্যারিং ক্যাপাসিটি এক্সিড করে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমরা আর এই টাইপসগুলোকে দেখতে পাবো না। তখন এই টাইপসগুলোর কোনোটাই চলবে না। দেখা যাচ্ছে যে এক্স, আমি একটু যদি দুটো কাল্পনিক দিয়ে বোঝাই, সে ফর এক্সাম্পল এক্স অ্যান্ড ওয়াই, এখানে যদি ওয়াইয়ের একটা পপুলেশন এমন বেড়ে যায় যে সেটা ক্যারিং ক্যাপাসিটিকে এক্সিড করে যায়, তখনই কিন্তু এদের মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেটা একটা আনস্টেবল ইন্টারাকশন হয়ে যাবে। আর আনস্টেবল ইন্টারাকশন হলে কিন্তু কখনই এর মধ্যে সেটা চলবে না। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, আবার ঠিক একই রকমভাবে যদি প্রিডেটারের রিপ্রোডাকশন বেশি হয়, তার মানে রেট অফ রিপ্রোডাকশন যদি প্রিডেটারের বেশি হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি প্রের পরিমাণ কমতে থাকবে। আবার যদি রিপ্রোডাকশন রেট অফ প্রে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেটার পরিমাণ অনেকটাই এফেক্ট করবে প্রিডেটারের উপরে। মানে দেখা গেল কোনো একটা জায়গায় যদি এক্স যদি প্রিডেটার হয় আর ওয়াই যদি প্রে হয়, যদি এক্সের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু ওয়াই কমে যাবে। আর ওয়াইয়ের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এক্সের উপরে একটা প্রেশার আসবে যে এটার পপুলেশন বাড়ানোর জন্য। কারণ যদি এরকম দেখা যায় যে ওয়াইয়ের পরিমাণ বেড়ে যায়, এক্সের পরিমাণ কমে যায়, তাহলে প্রডিউসারের পরিমাণ কিন্তু কমতে থাকবে। যদি ধরে নিই যে এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরাস, তাহলে হার্বিভোরাস আর কার্নিভোরাসের হার্বিভোরাস আর কার্নিভোরাসের মধ্যে যে ইন্টারঅ্যাকশান, সেখানে যদি হার্বিভোরাস বা প্রের যদি পরিমাণ বেড়ে যায়, তাহলেও কিন্তু আমরা একটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স দেখতে পাই। নেক্সট আমাদের নাম্বার 4 হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রিডেটার। দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় বিভিন্ন ধরনের প্রে রয়েছে, অর্থাৎ ছোট বড় বিভিন্ন ধরনের প্রে রয়েছে। এবার সেই প্রের যে নাম্বার অফ প্রে যে ইনক্রিজ করে গেল বা বিভিন্ন ভলিউমের প্রে ইনক্রিজ করে গেল, সেটার উপরে তার একটা এফেক্ট কিন্তু প্রিডেটারের উপরে থাকছে না, বা প্রিডেটার সেখানে ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। কীরকম ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে একটা বাঘ 10 কিলো মাংস খায়, তাহলে সে কোনো একটা পার্টিকুলার প্রেকে একবারে খেয়ে 10 কিলো মাংস দিয়ে তার পেট ভরিয়ে নিতে পারে, অথবা সে 2 কিলো পরিমাণের কোনো প্রেকে 5 বার শিকার করতে পারে। তাহলে সে যদি 2 কিলো পরিমাণ প্রেকে 5 বার শিকার করে, তাহলে 5টা একই দিনে একটা কোনো পপুলেশন থেকে 5টা প্রে কমে যাবে। তাহলে যদি দেখা যায় যে স্মল প্রের পরিমাণ বেড়ে গেছে, ধরে নাও কোনো একটা জঙ্গলে হরিণের পরিমাণ বেড়ে গেছে, তাহলে বাঘের ক্ষেত্রে দেখা যায় যে তারা হরিণকে বেশি খায় রাদার দেন বাইসন বা জেব্রা। কারণ বাইসন বা জেব্রাতে যতখানি মাংস সে আপটেক করবে, তাতে সে সারাদিনে আর খাবে না। কিন্তু একটা হরিণকে মেরে সে যতখানি খাবার খাবে, তাতে সে কিন্তু দিনে আরও 2 বার বা 3 বার শিকার করবে। দিস ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রিডেটার। যখনই প্রিডেটার দেখছে যে তার প্রে ছোট ছোট প্রের সংখ্যা বেড়ে গেছে, যাদেরকে শিকার করার সুবিধা, যাদের অ্যাভেলেবিলিটি বেশি, তখনই কিন্তু তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি গ্রো করে যায় ওই অ্যাভেলেবেল ছোট শিকারগুলোকে খাওয়া। এটাকেই আমরা বলছি ফ্লেক্সিবিলিটি অফ দ্য প্রিডেটার। তাহলে এই যে ফ্যাক্টর আর এই হচ্ছে টাইপ, এটা কিন্তু আমরা প্রিডেশনের মধ্যে দেখতে পাই, যেটা একটা নেগেটিভ ইন্টারাকশনের মধ্যে আমরা ধরি। নেক্সট ক্লাসে আমরা প্রিডেশনের নেক্সট যে স্টেপ, দ্যাট ইজ দ্য ডিফেন্স অফ দ্য প্রে, সেটা দেখব, এবং সেখান থেকে কি করে কম্পিটিশন ডেভেলপ করছে সেই জিনিসটা দেখব। থ্যাংক ইউ।